সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে নানা ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব। তথ্য উপদেষ্টা বলেছেন, শুধুমাত্র বিচারের জন্যই দেশে আনা হবে শেখ হাসিনাকে, তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। এসব নিয়ে আজকে সম্পাদকীয় দিল্লিকে ঢাকার চিঠি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং মোহাম্মদ মিরাজ মিয়া, সহ মুখপাত্র জাতীয় নাগরিক কমিটি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা স্বরাষ্ট্র উপদেষ্টার, বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি। বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন। এবার ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার, গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। সাবেক মন্ত্রী কামরুল, প্রতিমন্ত্রী মহিবুর ও সাবেক এমপি হেনরির বিরুদ্ধে দুদকের মামলা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধেও মামলা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। দর্শক, শুরুতেই আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করেই বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, দেশ বিদেশে নানা রকমের ষড়যন্ত্র চলছে। এবং তার প্রেক্ষিতে আজকে আমরা প্রথমবার জানতে পারলাম যে বাংলাদেশ ভারতকে চিঠি দিয়েছে তাকে প্রত্যর্পণ করার জন্য। বিএনপি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অবস্থানটা কি? শেখ হাসিনাকে দেশে এনে রাজনৈতিকভাবে তাকে রাজনীতি করার সুযোগ দেয়া, নাকি বিচারের মুখোমুখি করা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ 15 বছর কোনো রকম ভোট ছাড়া ক্ষমতায় থাকা একজন মানুষ হচ্ছেন শেখ হাসিনা। দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষকে নানান রকম টর্চারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া নামটা হচ্ছে শেখ হাসিনা। গত 15 বছর তার বিরুদ্ধচারণ করা মানুষকে 3 ফুট বাই 4 ফুট রুমে আটকে রাখার মানুষটা হচ্ছে শেখ হাসিনা। গত 15 বছর দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার করার নাম শেখ হাসিনা। আজকে দেখছিলাম তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে $4 বিলিয়ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কেলেঙ্কারির একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সো এইরকম একজন মানুষকে বিচারের মুখোমুখি দেখতে চায় না, আমি মনে করি বাংলাদেশে এমন কোনো মানুষ নেই। এমনকি আওয়ামী লীগও চায়। কেন আমি বলছি আওয়ামী লীগ চায়? বিকজ ওয়ান ফাইন মর্নিং উনি আমিটি আর তুমিটিকে নিরাপদ রাখবার লক্ষ্য নিয়ে তিনি এবং তার বোন পালিয়ে গেলেন দেশ থেকে। একটাবার চিন্তা করলেন না যেই দলটির হাত ধরে তিনি এতবার ক্ষমতায় গেলেন, যেই দলটির সহযোগিতায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বিনা ভোটে, এক মেয়াদের পর আরেক মেয়াদ, সেই দলের নেতাকর্মীদের কি অবস্থা হবে একবারও চিন্তা করলেন না। সো আমি মনে করি বাংলাদেশের 17 কোটি মানুষ প্রত্যেকেই শেখ হাসিনার বিচার দেখতে চায়। এখানে কোনো দল মতের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ নাই। প্রশ্ন হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি দিয়ে আপনি তাকে ফেরত আনতে পারবেন কিনা। আমি চুক্তিটি পড়েছি এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে চুক্তিটি যথেষ্টই মানে ইফস অ্যান্ড বাটস দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানে আপনি যদি মনে করা হয় রাজনৈতিক মামলা দায়ের হয়েছে, তাহলে আপনাকে চাইলে মানে নাও দিতে পারে। সো এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো ভারতও ব্যবহার করতে চাইবে, শেখ হাসিনা তো নিশ্চয়ই ব্যবহার করতে চাইবে। আর শেখ হাসিনা ইজ এ স্পেশাল কেস। স্পেশাল কেস এই কারণেই যে 8-10 জন বন্দী আর শেখ হাসিনা কিন্তু এক নয়। শেখ হাসিনা ভারতের সাংবাদিক অর্ক ভাদুরীর ভাষায় ভারতের একজন একনিষ্ঠ কর্মচারী, যেই কর্মচারীর বিষয়ে
যখন তিনি পালিয়ে গেল বাংলাদেশ থেকে, দেখেছেন সর্বদলীয় সভা হয়েছে, জয়শঙ্কর প্রেজাইড করেছে। প্রত্যেকটা দল, বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মানে আম আদমি পার্টিও সম্ভবত, মানে যারা যারা ভারতের মাটিতে রাজনীতি করে, বাংলাদেশ পার্লামেন্টের প্রতিনিধি, প্রত্যেকে শেখ হাসিনার ব্যাপারে চোখ বন্ধ করে এক বাক্যে বলেছে তাকে আশ্রয় দিতে হবে। কেন বলেছে? কারণ বাংলাদেশের মানুষ বা রাজনীতিবিদরা যেমন নিজেদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে দেশের স্বার্থকে অনেক পিছনে নিয়ে দেখে, ভারত কিন্তু তা না। ভারত তার দেশের স্বার্থের ব্যাপারে একাট্টা, এবং হাসিনা ভারতের স্বার্থ যেভাবে প্রোটেক্ট করেছে 15 বছর, দক্ষিণ এশিয়ায় আর কোনো শাসক এভাবে ভারতের স্বার্থকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দেখে নাই। দেখুন, শেখ হাসিনার সাথে ভারতের লেনদেন ছিল খুব সাদামাটা। কি লেনদেন? তুমি আমাকে ক্ষমতায় রাখবা, রাতের ভোট, দিনের ভোট, আমি ডামি স্বামীর ভোট, কিংবা কি বলে ওটাকে, এরশাদ সাহেবকে কানে ধরে এনে নির্বাচনে বাধ্য করার ভোট হোক, হোয়াট এভার বি দ্যাট, আমি চেয়ারে থাকতে চাই, আমি পাওয়ারে থাকতে চাই। এর বিনিময়ে তুমি যা চাও, ইলিশ থেকে শুরু করে ট্রানজিট পর্যন্ত, পানি থেকে শুরু করে বর্ডার কিলিং পর্যন্ত যা চাও, আমি টু শব্দটিও করব না। সো এরকম একটা ব্ল্যাঙ্ক চেক আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশ, এমনকি ঘরের পাশে ছোট্ট নেপাল কিংবা ভুটান ভারতকে এই ব্ল্যাঙ্ক চেক দেবে। হাসিনা দিয়েছে। সো এখন যদি তারা হাসিনাকে বাংলাদেশের সরকারের কাছে ফিরিয়ে দেয় এবং হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা হয়, একেবারে একদম সাদা বাংলায় ওনার কিন্তু ফাঁসি হবে। মানে এটা কোনো পলিটিক্যাল মামলা হওয়ার দরকার নাই, এটার জন্য ওনার আওয়ামী লীগের নেত্রী সেই কারণে ফাঁসি হবে না। উনি একেবারে ডিরেক্ট অর্ডার দিয়ে যেভাবে পাখির মতন গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, 302-এ এমনি উনি আসবে। এটা প্রমাণ করার ব্যবস্থা কি হবে তখন? এত এভিডেন্স আছে ভাই, এইটা না, এত এভিডেন্স আছে, এবং এখন তো মিডিয়ার যুগ, সকলের কাছে ওনার নির্দেশ বলেন, তারপরে অডিও কল রেকর্ড ফাঁস বলেন, সব কিছু এভিডেন্স মজুদ আছে। এবং সবচেয়ে বড় কথা, তিনি তখন রাষ্ট্রের দায়িত্বে, তার ইশারা ছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী কেউ কাজ করতে পারবে না। এবং উনি যে গুলির নির্দেশ দিয়েছে তার প্রমাণ হচ্ছে, পরের দিনই পত্রিকা এসছে, পুলিশকে উনি বলছিলেন যে পুলিশ তো ভালো কাজ করেছে, আইজিপি এবং সেনাপ্রধান দুজন উপস্থিত ছিলেন, বলছেন এই তো পুলিশ ভালো কাজ করেছে, ভালো করছে, আপনারা কেন পারছে না? সেনাবাহিনীকে উনি চার্জ করেছে। তখন পুলিশের আইজিপি উঠে দাঁড়িয়ে বলেছে, আমরা আর পারবো না, আমাদের সোর্স ফুরিয়ে আসছে, আমাদের রিসোর্স ফুরিয়ে আসছে, আমরা আর পারবো না। তো এইসব এভিডেন্সের পরে খুব বেশি এভিডেন্স দরকার নেই। কিন্তু আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে যে যেই ব্যক্তি বাংলাদেশে ফিরে আসলে ফাঁসি হবে, এবং এটা যদি ভারত হতে দেয়, তাহলে দ্বিতীয় শেখ হাসিনা কোনোদিন ভারত কোনো দেশে তৈরি করতে পারবে না। মানে কেউ যদি ভারতকে সার্ভিস দিতেও যায়, ভারত যদি ফেরত না দেয়, সেই ক্ষেত্রে আসলে প্রক্রিয়াটা কি হবে? সেই ক্ষেত্রে প্রক্রিয়া আমি মনে করি জটিল। এবং ভারতের এখানে তো শুধু আইনগত দিক না, এখানে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সম্পর্কেরও, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কেরও একটা ব্যাপার আছে, কূটনীতির একটা ব্যাপার আছে। ভারত কি এক ব্যক্তি, যেই ব্যক্তি আসলে একটা ডেড হর্স, একজন মৃত ঘোড়া, সেই ব্যক্তির উপরে এতটা বাজি ধরবে যে সে তার একেবারে ঘরের পাশের প্রতিবেশীর সঙ্গে একটা বৈরিতা তৈরি করবে? এই প্রশ্ন ভারতের মাটিতে ওঠা উচিত। ভারত অনেক সময় আমরা দেখি সংখ্যালঘু নিয়ে যতটুকু না হয়েছে তার অনেক বেশি এক্সাজারেশনের খবর, অনেক বেশি ফেক নিউজ, অনেক বেশি মিসইনফরমেশন। মিষ্টি এখান থেকে ঘুরে যাওয়ার পর কিছুটা কমেছে। তো কিন্তু এটা তো তারা করেছে, ভারতের মিডিয়া তো করেছে এই কাজগুলো, কিন্তু ভারত কি একবারও রেকগনাইজ করেছে বাংলাদেশের মাটিতে 15 বছর কি হয়েছে? ভারত কি একবারও শোক জানিয়েছে? 15 বছর বাদ দিলাম, 5ই আগস্ট, একদম এই 1.5 মাসে যে আমাদের 1000 বাচ্চা প্রাণ দিল, 20,000 25,000 বাচ্চা আহত পঙ্গু হলো, 1,500-এর উপরে অন্ধ হলো, ভারত কি এটা নিয়েও একটা আওয়াজ করেছে যে ওই সময় সরকারে যে ছিল তাকে দায়িত্ব নিতে হবে, তাকে জবাব দিতে হবে? ভারত তো করে নাই ভাই। আমরা এগুলো নিয়ে আরো আলাপ করব। তবে মিরাজ, আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে আপনাদের দিক থেকে নাগরিক কমিটি যে কাজটি করছে, মূলত এক ধরনের প্রেশার গ্রুপ হিসেবে সরকারের সাথে তারা কাজ করছে। আমরা শেখ হাসিনাকে নিয়ে কথা শুনলাম, আমরা দেখলাম বিএনপির দিক থেকেও একই বক্তব্য, যারা শেখ হাসিনার বিচার চায়। কিন্তু শেখ হাসিনার নির্দেশে যারা এই কাজগুলো বাস্তবায়ন করেছেন, তাদের অনেকেই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে সরব, এবং পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা সোশ্যাল মিডিয়াতে সরব, তারা বিভিন্ন ইস্যুস নিয়ে কথা বলছে। আপনাদের দিক থেকে
এদের বিচারের বিষয়ে আপনারা কতটা জোরদার ভূমিকা রাখতে পারছেন? দেখেন, প্রথমত হচ্ছে আমি যেটা বলতে চাই যে ২০২৪ সালের যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার সাথে যারা সরাসরি জড়িত এবং পরোক্ষভাবে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যে ব্যাপারটা বলতে চাই, রুমিন আপা যেটা বললেন যে হচ্ছে ভারতের সাথে আমাদের যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে হচ্ছে ইফস অ্যান্ড বাটস দিয়ে ভরা, যে যদি হচ্ছে রাজনৈতিক অপরাধী হয়ে থাকে তাহলে হচ্ছে বন্দি বিনিময় চুক্তির অধীনে থাকবে না। তো আমরা যেটা দেখি হচ্ছে ২০১৩ সালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সুশীল কুমার সান্ডে যখন বাংলাদেশে আসে, তখন আমাদের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তির একটা খসড়া অনুমোদিত হয়। তারপর আমরা যেটি দেখি ২০১৬ সালে সেটির একটি রিভাইসড ভার্সন বা সংশোধিত ভার্সন সেটি বের হয়, এবং আমরা এটিও দেখি যে ভারতের আপনার আসামের যে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট উলফা। অফ আসাম, সে উলফার যে নেতা অনুপ চেটিয়াকে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনেই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে হস্তান্তর করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে ইফস অ্যান্ড বাটসের প্রশ্নটা আসলে যেটা আসে, যেটা বারবার আসছে, কিন্তু এখানে এটাও বলা আছে যে রাজনৈতিক যে অপরাধীর কথা বলা ছিল, এটাও বলা আছে যদি কোনো অপরাধী সে যদি সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, কিংবা সে যদি হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসেবে থাকে, কিংবা যদি মদতদাতা হিসেবে থাকে, অথবা সে যদি অপহরণের সাথে লিপ্ত থাকে, তাহলে সে রাজনৈতিক অপরাধের অধীনে আসবে না, সে বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে আসবে। এখন আপনি যদি দেখেন যে শেখ হাসিনা, সে কিন্তু আপনার যে ২০২৪ সালের যে জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেটি তার প্রত্যক্ষ নির্দেশে চালানো হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি ২০০৯ সালের যে বিডিআর যে হত্যাকাণ্ড দেখেন, সেখানেও দেখা যাচ্ছে তার রেজিম এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে সকল দেশপ্রেমিক সেনাপ্রধানরা কথা বলেছেন, সেনা অফিসারদেরকে তার প্রত্যক্ষ নির্দেশে সেখানে হত্যা করা হয়েছে। আপনি যদি ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড দেখেন, সেখানেও তার প্রত্যক্ষ মদত ছিল। অর্থাৎ আপনি এই যে মানবতা বিরোধী যে অপরাধের দায় কিন্তু শেখ হাসিনা অভিযুক্ত, এবং সে কিন্তু নির্দেশদাতা, যে কারণে তিনি কিন্তু এই বন্দি প্রত্যর্পণ চুক্তির অধীনে আসেন। এবং এখানে আরেকটা বলা আছে, যদি যে অপহরণের সাথে লিপ্ত থাকে, আপনি যদি দেখেন, আমরা আজকে প্রথম আলো পত্রিকায় দেখেছি যে ঢাকার ধামরাই থেকে ঘুম হওয়া যে হচ্ছে আপনার রহমতুল্লাহ ভাই, তিনি হচ্ছে সম্প্রতি গত শনিবার তিনি হচ্ছে ভারতের একটা দমদম কারাগার থেকে তিনি মুক্তি পান। একজন বাংলাদেশী যদি কেউ অপরাধ হয়, কেউ যদি ক্রিমিনাল হয়, বাংলাদেশের নাগরিক, তাকে হচ্ছে বাংলাদেশের আইনি কাঠামো, লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে তাকে বন্দী করা হতে পারে। কিন্তু বাংলাদেশের একজন নাগরিক, সে কেন ঘুমের শিকার হয়ে সে অন্য আরেকটা দেশ থেকে সে বাংলাদেশে আসবে? আপনি যদি দেখেন হাইকোর্ট যে প্রান্তর থেকে, আপনি যদি দেখেন সুখরঞ্জন যে বালি, তাকে কিন্তু গুম করা হয়েছে, সেও সম্প্রতি দেখি যে সে ভারতের কারাগার থেকে মুক্ত পেয়েছে। আপনি যদি হচ্ছে বিএনপির জনাব হচ্ছে আপনি হচ্ছে সালাউদ্দিন সাহেবকে দেখেন, তাকে হচ্ছে ২০১৫ সালে গ্রেপ্তার করা হয়েছে, এবং সে যদি কোনো অপরাধী হয়ে থাকে, তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হয়ে থাকে, তার বিচার বাংলাদেশে হবে। এবং ৫ই আগস্টে স্বৈরাচার পতনের পরে সে যদি মুক্ত হয়, তাহলে সে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত হবে, সে কেন ভারতের কারাগার থেকে মুক্ত হবে? আপনি যদি দেখেন এই যে ৫ই আগস্টের পরে যে হচ্ছে আপনার যে গুম তদন্ত বিশিষ্ট যে একটা কমিটি গঠিত হয়েছে, তারা চিফ অ্যাডভাইজারের কাছে সম্প্রতি একটা সত্য উদ্ঘাটন নামে তার একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে তারা বলছে যে শেখ হাসিনার যে অপরাধের যে বিস্তৃতি, সেটি শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সেটি বাংলাদেশের বর্ডার ক্রস করে সেটি ভারত পর্যন্ত বিস্তৃত, যার উদাহরণ আমরা এই যে রহমতুল্লাহ, এই যে সুখরঞ্জন, কিংবা হচ্ছে সালাউদ্দিন সাহেবের স্পষ্ট উদাহরণ। অর্থাৎ আপনার যে বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে শেখ হাসিনা কোনো রাজনৈতিক অপরাধী নয়, সে সরাসরি হত্যাকাণ্ডের অপরাধী, সে সরাসরি এই যে অপহরণ, সে গুম খুনের অপরাধী। যে কারণে আমরা জাতীয় নাগরিক কমিটি মনে করি যে এই জুলাই গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের যতগুলা আপনার মানবতা বিরোধী হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, সে যেই হোক, সে স্বৈরাচারের দোষর হোক আর যাই হোক, তাদের সবাইকে বিচারের অধীনে আনতে হবে। আপনারা কতটা আশাবাদী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে? আমরা যেটা আশাবাদী, দেখুন, সে হচ্ছে বর্তমানে যেহেতু সে অন্য আরেকটি রাষ্ট্রে অবস্থানরত, তো আমরা বিশ্বাস করি হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ভারতের সাথে যে স্টেট টু স্টেট যে রিলেশন, সেই রিলেশনের পরিপ্রেক্ষিতে এবং কূটনীতিক পরিপ্রেক্ষিতে ভারতের উচিত যারা জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকারী সহ অন্যান্য হত্যাকাণ্ডে লিপ্ত, সেই সকল অপরাধীদেরকে আশ্রয় না দিয়ে আমাদের হচ্ছে যেই বন্দি প্রত্যর্পণ যে চুক্তি হয়েছে, সেই চুক্তির অধীনে তারা অপরাধীদেরকে বাংলাদেশে হস্তান্তর করবে এবং বাংলাদেশে আইনি কাঠামোয় তাদের বিচার হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ভারতের কাছে এই আশাটা ব্যক্ত করি, আপনি জানেন যে এই যে জুলাই গণহত্যার সাথে যারা আরো জড়িত ছিল এবং স্বৈরাচারে যারা দোষর ছিল, তারা দেখা যাচ্ছে কোনো পাসপোর্ট নাই, কোনো ভিসা নাই, কোনো লিগাল কোনো তাদের বৈধ কোনো কাগজ নাই, তারা ভারতে আশ্রয় গ্রহণ করছে এবং সেখানে থেকে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট। তো আপনার আন্তর্জাতিক আইন অনুযায়ী, ভারতের আইন অনুযায়ী তারা তো হচ্ছে তাদের দৃষ্টিকোণ থেকে তারা তো অনুপ্রবেশকারী। ভারত তাদেরকে গ্রেফতার না করে বরং তাদেরকে আরো সাপোর্ট দিচ্ছে, তারা ফেসবুকে নানা পোস্ট দিচ্ছে, যেটা আপনি বলার চেষ্টা করেছেন। তো আমরা যেটা বিশ্বাস করি, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের যে আইনি ভিত্তি রয়েছে, ভারত সেটার প্রতি শ্রদ্ধা দেখাবে এবং স্টেট টু স্টেট যে রিলেশন, ভারত সেটা বর্জন করবে। আপনারা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াতে আছেন, আগামী মাস অথবা পরের মাসের মধ্যে রাজনৈতিক দল গঠিত হবে এবং রাজনীতি করতে গেলে অনেক বিষয়ে আপনাদেরকে অনেক নেগোসিয়েশন করতে হবে, আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন ইস্যুতে আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে।
এখন পর্যন্ত আপনারা কি নাগরিক কমিটির পক্ষ থেকে ভারতের সাথে এক ধরনের যোগাযোগ তৈরির কোনো প্রচেষ্টা আপনারা শুরু করেছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো রাষ্ট্রের সাথে যোগাযোগ ওইভাবে শুরু করিনি, কারণ আমরা রাজনৈতিক কোনো এখনো দল বা প্ল্যাটফর্ম হয়ে উঠিনি। তো যে কারণে আমরা যেটা চেষ্টা করছি, আমরা আমাদের যে রাষ্ট্র আমাদের যে পররাষ্ট্র নীতি, যেটা আমরা নাগরিক কমিটি থেকে বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে একটা স্টেট হিসেবে, রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হবে, কোনো নির্দিষ্ট গোষ্ঠী কিংবা দলের সাথে সম্পর্ক হবে না। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাথে যে সম্পর্ক পররাষ্ট্রনীতি, সেটি হবে ন্যায্যতার ভিত্তিতে, সেটি হবে একটা উইন উইন সিচুয়েশনে, সেটি বার্গেনিংয়ের মাধ্যমে হবে। কোনো একচেটিয়াভাবে কোনো স্পেসিফিক কোনো গোষ্ঠীর সাথে পররাষ্ট্রনীতিতে আমরা বিশ্বাস করি না। রুবিনা আপা, আপনি কি এরকম মনে করছেন কিনা যে আলটিমেটলি রাজনৈতিক দল মানে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই বিচার প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে কিংবা আরো ভালোভাবে করা সম্ভব? দেখুন, একটা নির্বাচিত সরকার থাকলে যে বিষয়গুলো হয় সেটা হচ্ছে দেশের মাটিতে এক ধরনের স্থিতিশীলতা বজায় থাকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় এ কারণেই যে সার্ভিসে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, কর্মকর্তা কর্মচারী, তারা জানেন যে এই রাজনৈতিক সরকারটি আগামী 5 বছর ক্ষমতায় থাকবে। এই রাজনৈতিক সরকারটির সকল ক্ষমতা আছে তাদেরকে সরিয়ে দেবার, তারা যদি ইনএফিশিয়েন্ট হয়, তারা যদি কাজে অনাগ্রহী হয়, তাদেরকে বদলি করে রিমোটে পাঠিয়ে দেবার, অর্থাৎ যেই সরকারটি আছে তাকে সহযোগিতা না করলে তাদের পক্ষে চাকরি করাটাই মুশকিল হয়ে যাবে। সো তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে সার্ভিস দেয়ার গভর্নমেন্টকে। অন দি আদার হ্যান্ড, যদি আনইলেক্টেড বা নন ইলেক্টেড কোনো গভর্নমেন্ট থাকে, সেটা কেয়ারটেকার হোক বা অন্তর্বর্তী, যেটাই আপনি বলেন না কেন, নর্মালি তো আমরা জানি কেয়ারটেকারে 3 মাস, কিন্তু এই সরকারটি তো আসলে কেয়ারটেকার না। এটি একটি বিশেষ প্রেক্ষাপটে এই সরকারটি গঠিত হয়েছে। এই সরকারটি কতদিন ক্ষমতায় আছে বা কতদিন থাকবে এটা কিন্তু আমরা কেউ জানি না। ইনফ্যাক্ট সরকার নিজেও খুব স্পষ্ট কিনা এই ব্যাপারে সেটা নিয়েও প্রশ্ন আছে। সো আমরা সর্বোচ্চ এক ধরনের রিলাক্টেন্স লক্ষ্য করছি। আপনি দেখেছেন যে ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডেটোরেট করেছে। আপনি দেখেছেন ব্যাংক ডাকাতি, হত্যা, গুপ্ত হত্যা, ছিনতাই অনেক বেশি বেড়ে গেছে। এগুলো কিন্তু কন্ট্রোলড ছিল, এগুলো বেড়ে গেছে। আমি মনে করি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, লেটস পুট ইট ইন দিস ওয়ে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট যতটা মানে পারদর্শী হয় বিষয়গুলো হ্যান্ডেল করতে, একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট ততটা হয় না। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হয়, আমি ভারতের মিডিয়াকে বিভিন্ন সময় ওরা যেমন আমাদেরকে ফলো করছিল মাইনিউটলি, আমরাও তো ওদেরকে ফলো করছি। আমি লক্ষ্য করেছি ওনারা বারবার একটা কথা বলছিলেন যে এখন আসলে কার সঙ্গে কথা বলবো, এখানে তো কোনো ইলেক্টেড সরকার নাই। তারা খুব দে আর ভেরি ক্লেভার, তারা কিন্তু হাসিনার কথা বলছে না, আওয়ামী লীগ বলছে, বাট তারা বলছে যে উই ডোন্ট হ্যাভ এন ইলেক্টেড গভর্নমেন্ট হিয়ার, সো কার সাথে আমরা, হু ইজ দ্য রেসপন্সিবল ম্যান টু টক। এটা ডেফিনেটলি এটার কোনো অর্থ দাঁড়ায় না, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আমাদের প্রধান উপদেষ্টা আছেন, বাট ওই যে এক ধরনের অ্যাটিটিউড মানে বহির্বিশ্ব দেখায় যে এই সরকারটি তো নির্বাচিত নয়, এই সরকারটির ম্যান্ডেট তাহলে কি বিশ্ব স্বীকৃত যে ম্যান্ডেট জনগণের ভোট, এটা তো এর সাথে নেই। 2 হচ্ছে এই সরকারটি তো 5 বছর পর পর ফিরে আসবে না। সো এই সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে, বিশেষ করে আমি এখানে ভারতের কথা বলবো, তারা কোনো দায় বোধ করছে না, কারণ তারা মনে করছে যে এই সরকার তো আছেই মাত্র অল্প কয়েকদিন, সো এদের কথা আমার কানে তোলার কোনো দরকার নেই। এর একটা উদাহরণ হচ্ছে চিফ অ্যাডভাইজার কিন্তু বলেছিল যে শেখ হাসিনাকে আপনারা রাখছেন ভালো কথা, কিন্তু উনি যেন কথা না বলেন। তার এই অনুরোধ কিন্তু রাখা হয় নাই, এবং রাখা হয় নাই বলতে সেই সময় মিস্ট্রি বলেছেন যে ওনাকে আমরা কোনো ডিভাইস দিচ্ছি না, কিন্তু উনি ওনার ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করছে। ভারতের অনুমোদন যদি না থাকে শেখ হাসিনা ওখানে ডিভাইস ব্যবহার করতে পারে না। ইন্টারনেট সংযোগের ব্যাপার আছে, ওয়াইফাই কানেকশনের ব্যাপার আছে, এগুলো ফ্যাসিলিটি তাকে দেয়া হয়েছে বলেই তো তিনি ব্যবহার করতে পারছেন। বা যদি তিনি রাউটারও ব্যবহার করেন ব্যক্তিগত, সেই রাউটারটা তো তাকে জোগাড় করতে হয়েছে ভারতের মাটিতে, তাই না? সুতরাং ভারত সরকার ফ্যাসিলিটেট না করলে ওনার পক্ষে এগুলো কিছুই করা সম্ভব হতো না। আমি মনে করি একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি সেখানে থাকতো, তাহলে নেগোসিয়েশনটা আরো অনেক বেশি মানে হাড্ডাহাড্ডি হতো, আরো অনেক বেশি হেড অন হতো, আরো অনেক বেশি মানে কূটনৈতিক দায়বদ্ধতা থেকে ভারতকে অনেক জায়গায় ইচ্ছা না থাকলেও রেসপন্ড করতে হতো, যেটা হয়তো ভারত এখন করছে না। আমাদের কাছে একজন দর্শক প্রশ্ন করতে চান। প্রিয় দর্শক, আপনি কুষ্টিয়া থেকে মুসাব্বির আর আনসারি সম্ভবত আমাদেরকে প্রশ্নটি করতে চান, একটু আপনি নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, মুসাব্বির আনসারি বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে। আওয়ামী লীগ 17 বছরে তাদের ভুলগুলা তারা যেমন দেখতে পারে নাই, ভুলগুলা তারা মানে নিজেরা অনুভব করে না তারা ভুল করছি, কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে, তারা কি এই যদি এমন কোনো ভুল হয় সেই ভুল কি তারা
জি, আনসার এই আপনার করবে। প্রশ্নটি বুঝতে আর পেরেছি ওদেরা যে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, আওয়ামী লীগের যে ভুল তারা দিন যারা দেখতে পায়নি, বিএনপি কি সেগুলো সংশোধন করবে কিনা কিংবা ভুলগুলো দেখতে পাবে কিনা? আমার উত্তর খুব পরিষ্কার, বিএনপি ক্ষমতায় না আসার পরও ভুল দেখতে পেয়েছে। কিভাবে? আপনি দেখেছেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কিন্তু বলেছে নেতাকর্মীদের সংযত হতে, বলেছে আপনি কিন্তু আপনার এলাকার প্রতিনিধি এবং আপনার আচরণ নির্ধারণ করবে আগামী নির্বাচনে আপনার দলের কি অবস্থা দাঁড়াবে। এবং এটা যে তিনি শুধু বলেছেন তা না, হি মেন্টেড। আমরা কিভাবে বুঝি? উনি অনেকগুলো পদ স্থগিত করেছেন, কাউকে কাউকে বহিষ্কার করেছেন, যাকে যেরকম শাস্তি দেবার দিয়েছেন, কিন্তু তারপরেও এটা অস্বীকার করবার কোনো উপায় নাই যে যেই দলটির শাখা প্রশাখা একেবারে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত, সেখানে সকলেই যে পলিটিক্যাল কালচার তো বাংলাদেশে 50 বছর একটা তৈরি হয়েছে, তাই না? সেখান থেকে রাতারাতি বের হয়ে একটা কিছু ভিন্ন কিছু হবে তা না। বাট আমি মনে করি যে দলগুলোর সদিচ্ছা আছে এ কারণেই যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, রাজনীতির নতুন ভাষা, রাজনীতির নতুন পথ চলা, এইটা কিন্তু দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে আমাদের জেনজিরা লিখে দিয়ে গেছে। ওরা কিন্তু বুঝিয়ে দিয়েছে কেমন রাজনীতি ওরা গ্রহণ করবে এবং কেমন রাজনীতি ওরা বর্জন করবে। টিকে থাকার স্বার্থেই রাজনৈতিক দলগুলো নিজেকে পরিবর্তন করতে বাধ্য হবে। জি, আমি আপা একটু মিরাজের কাছে প্রশ্ন করতে চাই। আপনি একটু আমাকে জানাবেন, আপা বললেন যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা জনগণ দেখতে চায়, এটাই হচ্ছে তরুণদের ভাষা। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, যেটা গত 17 বছর ধরে বিএনপির ভোটের অধিকারের জন্য লড়াই করেছে তাদের বক্তব্য অনুযায়ী, এবং দেশের মানুষও সেটাই মনে করছে। সেই জায়গা থেকে আজকে তিনি বলেছেন যে 5ই আগস্টের মতো আবার সবাইকে এক ধরনের সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। 5ই আগস্টের সংগ্রাম খুবই স্পেসিফিক ছিল, সেখানে কিছু ক্যারেক্টার ছিল সেই সংগ্রামে, সেখানে এক ধরনের অভ্যুত্থান ছিল। এখন এই কথা বলার মধ্য দিয়ে কি আপনি মনে করেন কিনা যে ভোটের জন্য এক ধরনের অতিরিক্ত চাপ প্রয়োগ করা হচ্ছে কিনা? প্রথমত হচ্ছে আমি এটা হচ্ছে জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত করছি। এজন্যই আপনি আজকে যেটা তিনি বলেছেন যে আসলে জনগণ সংস্কার বুঝে না, জনগণ বুঝে নির্বাচন। এবং 5ই আগস্ট মানুষ যেভাবে আন্দোলন করেছে, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আবার সেই রকম একটা আন্দোলন প্রয়োজন। আপনি দেখেন, আমরা যেটা বিশ্বাস করি, আপনি যখন বলেন জনগণ সংস্কার বুঝে না, জনগণ বলে নির্বাচন, তার মানে হচ্ছে আপনি 3 আগস্ট আমরা যে শহীদ মিনারে দাঁড়িয়ে যে লাখো জনতার সামনে যে এক দফা ঘোষিত হয়েছিল ছাত্র জনতার নেতৃত্বে, সেই এক দফাটি স্পষ্ট এরকম ছিল যে ফেসিবাদের বিলোপ এবং ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেখানে 3টা বিষয় স্পষ্ট ছিল। একটা হচ্ছে ফেসিবাদের পতন, দ্বিতীয়ত হচ্ছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, তৃতীয়ত হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই 3 তারিখে যে এক দফাটি ঘোষিত হয়েছিল, সেই এক দফাতে কিন্তু শুধু নির্বাচনের জন্য জনগণ রাস্তায় মাঠে নামেনি। জনগণ যদি শুধু নির্বাচন চাইতো, তাহলে 2014 সালের যে বিনা প্রতিদ্বন্দ্বিতার যে ইলেকশন ছিল, 2018 সালের যে হচ্ছে দিনের ভোট রাতের যে প্রহসনের ইলেকশন ছিল, 2024-এর যে আমিদামি যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসতো। মানুষ 2024-এর 3 আগস্ট তারা রাস্তায় নেমে এসেছে, তারা একটি স্বপ্নের বাংলাদেশ চেয়েছে, তারা একটি সংস্কার চেয়েছে। আমরা জাতীয় নাগরিক কমিটি থেকে আমরা নির্বাচনের বিরোধী না, আমরা চাই নির্বাচন হবে, তবে একটা যৌক্তিক সময়ের মাধ্যমে, এবং বাংলাদেশের রাষ্ট্রের যে বেসিক যে কাঠামো আছে, যে ইনস্টিটিউশনগুলো আছে, রাষ্ট্রের যে বেসিক যে সংস্কার, সেই সংস্কারের আগে নির্বাচন নয়। দ্বিতীয়ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের এই যে হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের বিচারের আগে আমরা আসলে নির্বাচনের, আমরা মনে করি যে কিন্তু অনেক নির্বাচন দীর্ঘ বিষয়টি অপ্রাসঙ্গিক। প্রক্রিয়া, এই বিচার পুরোটা শেষ করতে গেলে তো দীর্ঘ সময় লাগবে। নির্বাচন কি ততদিন পরেই হবে? আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রের একদম বেসিক যে পরিবর্তনগুলো, যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলোর আগে কিন্তু প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তো বারবার বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য যদি থাকে, যতটুকু জায়গা সংস্কারের, আমরা ততটুকু সংস্কার করতে পারবো, এর বেশি আমরা করতে পারবো না। তাহলে সেই জায়গায় রাষ্ট্র যারা পরিচালনা করছেন একটা, তারাও কি কিছুটা পিছু হচ্ছেন কিনা? আপনাদের সাথে তাদের কোনো ধরনের মানে পার্থক্য তৈরি হচ্ছে কিনা? আহ, পার্থক্য বলতে দেখেন, আমরা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি কিন্তু এই সরকারের কোনো মুখপাত্র না। সরকার যদি কোনো ভালো কাজ করে আমরা সেটার প্রশংসা করি, আলোচনা করি। সরকার যদি কোনো অনভিপ্রেত কোনো ভুল করে আমরা সেটা সমালোচনা করি। আমরা যেটা বিশ্বাস করি যে আসলে যে রাষ্ট্রের যে সংস্কারের আগে আসলে নির্বাচনটি আসলে প্রাসঙ্গিক নয়। যে কারণে আমার কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে আসলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যেটা বারবার বলছেন যে আমাদের হচ্ছে নির্বাচন চাই, এটি আসলে মূলত আমরা যে মনে করি যে এটি আসলে এই যে নির্বাচনের যে আন্দোলনটি হচ্ছে, এটি আসলে জনগণের চাওয়া না, জনগণের চাওয়া হচ্ছে সংস্কার।
এই নির্বাচনের যে আন্দোলনটি সেটি আসলে রাজনৈতিক দলের একটা আন্দোলন। আমরা যেটা বিশ্বাস করি যে গত যে ইলেকশনগুলো হয়েছে, যে আমরা যে বন্দোবস্তের কথা বলছি, আমরা দেখেছি যে 1972 সালের যে বন্দোবস্ত, সেটি আসলে একটা রাষ্ট্রের একটা স্পেসিফিক গোষ্ঠীর কাছে, একটা দলের কাছে তারা সেটি কুক্ষিগত করেছে। 1972 আমাদের ব্যাহত হয়েছে। আমরা যদি দেখি 1990-এর যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে আমরা দেখেছি যে সেখানে 3 দলীয় যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা রাজনৈতিক দল ক্ষমতায় এসেই তারা সেটি ভঙ্গ করেছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই রূপরেখার আমরা দেখেছি যে কীভাবে 12টা বাজিয়েছে। যে কারণে আমরা মনে করি যে এই যে বর্তমানে 5 আগস্টের পরে একটা জেনারেশনাল একটা চেঞ্জ, একটা শিফট হয়েছে, এই জেনারেশন তারা পুরাতন বন্দোবস্তের প্রতি তারা আসলে তাদের ধারণা আছে, তাদের জানাশোনা আছে। আমরা দেখেছি যে এই বাংলায় সংগঠিত হওয়া প্রত্যেকটি গণঅভ্যুত্থান, সেখানে ছাত্র জনতা নাগরিক নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্বের পদাঙ্ক অনুসরণ করেছে রাজনৈতিক দল। মিরাজ, আপনি যেই আন্দোলনের কথা বলছেন, জনতার আন্দোলন, সেই আন্দোলনের অধিকার কিন্তু বিএনপি দাবি করছে যে 16 বছর 17 বছর যে আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতা সামনে এসেছে এবং বিএনপি সে আন্দোলনকে লিড দিয়েছে। আমরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক ক্যামের একটা লেখা, যেটা কিনা আসলে একদম ফিক্সিটি পেল, যে তারা দাবি করছে যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড শিবির ছিল এবং তারাই হচ্ছে আন্দোলনটা করছে। তা এখন আন্দোলনের অধিকারটা আসলে কার কাছে, কাদের কথা আসলে শোনা উচিত? আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি দেখেন গত 15 বছরে আওয়ামী লীগ ফেসিস্টদের দ্বারা বিএনপি এবং জামাত উভয় দল যেভাবে নির্যাতনের শিকার হয়েছে, যেভাবে গুম খুনের শিকার হয়েছে, সেটা আসলে বাংলাদেশের ইতিহাসে সেটা নজির। আমরা দেখেছি যে নির্বাচনের আগে যে বিএনপির একজন নেতাকে গ্রেফতার করার জন্য যখন গিয়েছে, যখন তাকে পায় নাই, ভাইকে না পাইলে তার বড় ভাইকে ধরে নিয়ে গেছে, একজন ছেলেকে না পাইলে বাবাকে ধরে নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি যে বিগত 15 বছর বিএনপি যে আন্দোলন করেছে এবং হচ্ছে এই যে গণহত্যার বিরুদ্ধে, আমরা মনে করি যে 5 আগস্ট সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল সহ সকলে আন্দোলন করেছে। তবে সেই আন্দোলনের যে নেতৃত্ব, সেটা কিন্তু ছিল ছাত্র জনতার থেকে। এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর উচিত ছাত্র জনতার এই যে নেতৃত্বকে স্বীকার করে, এবং আমরাও বিশ্বাস করি এই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল সহ ধর্ম বর্ণ নির্বিশেষে এটাতে সবার অধিকার রয়েছে। এবং রুমিনাবা যেটা বললেন যে এই সরকার আসলে নির্বাচিত সরকার না, এই সরকারের ম্যান্ডেট নাই। একটা গণ অভ্যুত্থানের আসলে গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। আমরা বিশ্বাস করি যে এই গণ অভ্যুত্থানই হচ্ছে সবচেয়ে বড় ম্যান্ডেট, এবং এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো একক ব্যক্তি নয়, কোনো একক দল নয়, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাংলাদেশের জনগণ। আপনি কি মনে করেন যে এই সরকার আসলেই জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে, উপদেষ্টারা যারা এসছেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সবাই এখানে অধিষ্ঠিত হয়েছেন? আমি কিন্তু এটা বলিনি, আমার একটু বোঝাতে হয়তো ভুল হয়েছে। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আন্তর্জাতিক মহল মনে করে যে প্রচলিত যে ম্যান্ডেটের সঙ্গে তারা অভ্যস্ত, সেটা হচ্ছে জনগণের ভোট, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা কেয়ারটেকার গভর্নমেন্টের থাকে না, এবং মেয়াদটা সুনির্দিষ্ট নয় বলে তারা কোনো দায়ও বোধ করে না, যেটা একটা ইলেক্টেড গভর্নমেন্টের ক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক বৈরী হচ্ছে কিনা, ঠিক আছে কিনা, কিংবা এটাকে আপগ্রেড করা যাবে কিনা, এগুলোর একটা চিন্তা কিন্তু বহির্বিশ্বের থাকে। এবং সাধারণত দেখা যায় যে প্রতিটা দেশেই কিছু ফিক্সড রাজনৈতিক দল থাকে যারা ঘুরে ফিরে বিরোধী দলে যায়, আবার সরকারে আসে। সো এদের সাথে সম্পর্ক বজায় রাখা এবং উন্নত করবার একটি চেষ্টা উভয় পক্ষ থেকেই থাকে। কিন্তু এই সরকারটি তো আসলে দ্বিতীয়বার আর কখনো ক্ষমতায় আসবে না বা ভোটে দাঁড়াবে না, আমরাও চাই না এমন পরিস্থিতি তৈরি হোক। সো সেই কারণেই বিদেশে, মানে আমরা যেহেতু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলাপ করছিলাম, সো ভারত সেই দায়টা বা সেই তাগিদটা হয়তো বোধ করে না, হয়তো, আমি এভাবেই বলেছি। আর আপনার প্রশ্নটি কি? আমি প্রশ্ন করেছিলাম যে আপনি মনে করেন কিনা যে এই সরকার তারা আসলে মিরাজ যেটি দাবি করলেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এসেছে। অফকোর্স জনগণের ম্যান্ডেট আছে, অফকোর্স আছে, এবং রক্তের চেয়ে বড় ম্যান্ডেট তো আর কিছু হতে পারে না, অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট কিছু হতে পারে না, মানুষের লাশের চেয়ে বড় ম্যান্ডেট আর কিছু হতে পারে না। আমার যে ভাই চোখ হারিয়েছে সে এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, আমার যে ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, সেই সরকারকে ম্যান্ডেট দিয়েছে, আমার যে ভাই মৃত্যুবরণ করেছে তার পরিবার এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং ম্যান্ডেট নাই এটা নয়। কিন্তু আমি যেটা বলেছি এটা হচ্ছে প্রচলিত অর্থে যেটাকে আমরা ম্যান্ডেট বলি, এবং যে ম্যান্ডেটটি আন্তর্জাতিক মানে ভাবে স্বীকৃত, সেটা হচ্ছে ভোট। সো ওটা আগের আলোচনার প্রেক্ষাপটে, বাট ডেফিনেটলি এই সরকারের ম্যান্ডেট আছে। এবং এখন প্রশ্ন আসতে পারে, অনেক প্রশ্নই চলে এসছে, সংস্কার আগে নির্বাচন আগে, নাকি সংস্কার আর নির্বাচন পাশাপাশি চলতে পারে, বিচার কতটুকু হবে, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি সংস্কার বলেন, বিচার বলেন, নির্বাচন বলেন, কোনোটাই কিন্তু কোনোটার প্রতিদ্বন্দ্বী না, প্রতিপক্ষ না। আমরা দেখেছি শেখ হাসিনা বলতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র, সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন কম গণতন্ত্র, মানে অদ্ভুত ডেভেলপমেন্ট ফার্স্ট, এরকম অদ্ভুত টার্মিনোলজি বয়ান তারা ক্ষমতা প্রলম্বিত করতে তৈরি করেছে। সো এখন যদি আমি বলি না এখন নির্বাচন নিয়ে না, আগে বিচার হতে হবে, আচ্ছা বিচার বলতে আপনি কি বোঝেন? বিচার বলতে কি আপনি বোঝেন
অপরাধীদের বিষয়ে এফআইআর দায়ের করা। বিচার বলতে কি আপনি বোঝেন এফআইআর এর পরে তদন্ত হবে, সেই তদন্তে কখনো কখনো 12, 14, 15 বছরে লাগে। আমরা দেখেছি সাগররুনি হত্যাকাণ্ডে। তারপরে চার্জশিট দেবে, সেই চার্জশিট পর্যন্ত আপনি কি বিচার বলতে মনে করেন নিম্ন আদালতের রায়? আপনি বিচার বলতে মনে করেন উচ্চ আদালত? আপনি বিচার বলতে মনে করেন অ্যাপিলেট ডিভিশন? কোনটা? যদি অ্যাপিলেট ডিভিশন এবং রিভিউ সব সহ একেবারে বিচারের শেষ পর্যন্ত বিচার ইন ইটস কমপ্লিট সেন্স যদি আপনি মনে করেন বিচারকে, তাহলে তো সেটা দীর্ঘ সময়ের ব্যাপার, তাই না? এটা তো 1, 2, 3 বছরের ব্যাপার, এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এই দীর্ঘ সময় পর্যন্ত কি আপনি নির্বাচন ছাড়া থাকবেন? আমি কোনো ডিসিশন দিচ্ছি না, আমি প্রশ্নগুলো রাখছি। মানুষ সিদ্ধান্ত দেখ, মানুষের কাছে আমি প্রশ্নগুলো রাখছি যে আপনি কি তাহলে অতদিন পর্যন্ত অপেক্ষা করতে চান নির্বাচনের জন্য? 1, 2 হচ্ছে এতদিন পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন এইরকম একটি সরকার যেটি আনস্টেবল অলরেডি, এবং নানান কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাত্যহিক জীবনযাত্রাও কিন্তু ব্যাহত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকি, প্রতিদিনই কোথাও না কোথাও আন্দোলন সংগ্রাম হয়, প্রতিদিনই কোথাও না কোথাও লোক জড়ো করে রাস্তা বন্ধ করে রাখা হয়, প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি মানে বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া, সেটারও কোনো কন্ট্রোল নাই। নানান রকম চাপে তাপে সরকার পর্যন্ত, এবং যেহেতু এটা পলিটিক্যাল গভর্নমেন্ট না, তারা তো হ্যাবিচুয়েটেডও না, ইউজ টুও না এইসব সমস্যা ডিল করতে। সো তারা তাদের মতন হয়তো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু সুফলটা তো আসলে মানুষ হিসেবে আমরা পাচ্ছি না। এটা কি আসলে আমরা 20-25 বছর পর্যন্ত অপেক্ষা করব? বিচার শেষ হওয়ার পরে নির্বাচন করব? আচ্ছা, সংস্কার আমরা এই কারণে আমি কিন্তু বারবার বলেছি স্বল্প মধ্য দীর্ঘ মেয়াদে কি কি সংস্কার সরকার করতে চায়। স্বল্প মেয়াদে কি কি সংস্কার কতদিন, মধ্য কি কি সংস্কার কতদিন, দীর্ঘ কি কি সংস্কার কতদিন, এই কথাগুলো কিন্তু সরকার পরিষ্কার করে। হ্যাঁ, সরকার বলছে আমরা তো একটা রোড ম্যাপ দিচ্ছি। রোড ম্যাপ মানে কি? রোড ম্যাপ বলতে তারা বলছে 25-এর শেষে বা 26-এর শুরুতে নির্বাচন, কিন্তু এর মধ্যে তারা আসলে কোন কোন ক্ষেত্রে হাত দিতে চায়, কতটুকু কাজ করতে চায়। এবং মানে প্রধান উপদেষ্টা যখন বললেন যে 25-এর শেষ বা 26-এর জানুয়ারিতে নির্বাচন শুরুতে, আবার আমরা দেখলাম প্রেস সেক্রেটারি বলছেন না, এটা 26-এর জুন পর্যন্ত। সো এখানে তো এক ধরনের ধোঁয়াশা আছে। বড় দল হিসেবে বিএনপি নির্বাচনের দাবি করছে দ্রুততম সময়ের মধ্যে, স্বল্প সংস্কারের মধ্য দিয়ে, কিংবা যতটুকু সংস্কার দরকার। কিন্তু আমরা অন্যান্য যে এক্সিস্টিং দলগুলো আছে, যেমন ধরেন গণ অধিকার পরিষদের নূর, তিনি বলেছেন সরকারকে অন্তত আরো 2 বছর সময় দেওয়া উচিত। জাতীয় পার্টিতে আলাপের মধ্যেই নেই, কোনো কথার মধ্যেই তারা আসে না এখন। অন্যান্য দলগুলো, এবি পার্টি বলেন কিংবা অন্যান্য যে দলগুলো আছে, তারাও এই কথা বলছে। একই সাথে নাগরিক কমিটি, যারা কিনা নতুন দল গঠনের প্রক্রিয়ায় আছে, তারাও চাচ্ছে নির্বাচনটা প্রলম্বিত হোক। এইটা কেন তাদের কাছ থেকে এটা আসছে বলে মনে করছেন? এটা আশ্বাসের প্রত্যেকে যার যার নিজস্ব সুযোগ সুবিধা চিন্তা করছে। ফর এক্সাম্পল, যত দেরি হবে নির্বাচন হতে, বিএনপি মনে করছে দল হিসেবে যে আজকে নির্বাচন হলে যতটা আসন তাদের পাওয়ার সম্ভাবনা, সময় ক্ষেপণ হলে তাদের আসন সংখ্যা ততটা নাও থাকতে পারে। সো এক ধরনের ভয় ভীতি বিএনপির মধ্যে কাজ করছে। নতুন দলগুলো ভাবছে আমাদেরও তো গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় দরকার। সো নির্বাচন যদি কিছুদিন পরে হয়, আমরা আমাদের দলটাকে আরেকটু ভালোভাবে গুছিয়ে নিতে পারি। এই চাওয়াতে আসলে কোনো অন্যায় নাই। মানে যারা নির্বাচন দ্রুত চাইছে তারাও কোনো অন্যায় করছে না, যারা নির্বাচনকে একটু দেরি করতে চাইছে তারাও কোনো অন্যায় করছে না। প্রত্যেকে যার যার নিজস্ব দলীয় সুযোগ সুবিধা চিন্তা করেই নির্বাচনের জন্য আপনি কি এটা মনে করেন কি না, এটা নিয়ে আলাপও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, বাইরেও চায়ের দোকানে আলাপ হয়, যে নির্বাচন প্রলম্বিত করাটা আসলে নতুন রাজনৈতিক দল গঠন করে সেটাকে একটা পোক্ত শেপ দেওয়ার পর নির্বাচনের চেষ্টা করাটাই হচ্ছে নির্বাচন প্রলম্বিত করার এক ধরনের আলোচনাটা চলছে ছাত্র কিংবা জনতার পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে, এইটা কি আসলে সঠিক কিনা? প্রথমত হচ্ছে আমি এটাকে খুবই কনফিডেন্টের সাথে বলতে চাই যে জাতীয় নাগরিক কমিটি কখনো চায় না যে নির্বাচন প্রলম্বিত হোক। আমরা চাই যে একটা যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন যখন দেওয়া উচিত, সরকারের উচিত তখনই নির্বাচন দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যাপারটা বলার চেষ্টা করলেন যে হচ্ছে বিএনপি একটা ভয় ভীতি পাচ্ছে, তো আসলে নির্বাচন বিএনপি আসলে ভয় কেন পাবে? তাদের যদি সাপোর্ট থাকে, জনগণের ম্যান্ডেট থাকে, তাহলে তাদের ভয় পাওয়া উচিত না। বিএনপির এখন যেটা করা উচিত ছিল, তাদের আসলে জনগণের যে চাওয়া পাওয়া, জনগণের কাছে দেওয়া, জনগণের কাছে মিশা। আমরা দেখতে পাইছি যে একটা সরকার আপনি যদি কোনো সংস্কার ছাড়া যদি নির্বাচনটা দিয়ে দেন, তাহলে হচ্ছে এক সরকারের জাস্ট হাত বদল হচ্ছে, রাষ্ট্রের বেসিক কাঠামোতে কোনো পরিবর্তন হচ্ছে না। আপনাকে প্রথমত হচ্ছে রাষ্ট্র এবং সরকার এই দুটিকে পৃথক করতে হবে। রাষ্ট্র হচ্ছে একটা ইটসেলফ, এটাকে হচ্ছে আপনার এবং যেটা প্রশ্ন আসে যে আসলে সংস্কার তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা সরকার আসলে সব সংস্কার করে দিয়ে যেতে পারে না। তো আমরা যেটা মনে করছি যে একদম বেসিক সংস্কার করে এই সরকার যেখানে রেখে যাবেন, পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট এসে সেটাকে ধারাবাহিক হিসেবে কন্টিনিউ করবেন। তবে আমরা যেটা বিশ্বাস করি যে আমরা মনে করি যে এই যে সময়টা আছে নির্বাচন আগ মুহূর্তে, আমরা নির্বাচন আন্দোলন না করে আমরা আসলে জনগণের কাছে ফিরে যাই। আমরা আশ্বাসটা নিই, আমরা জনগণকে পাবলিক মোবিলাইজ করি। আমাদের শিক্ষাক্ষেত্রে কি পলিসি হবে আমরা জনগণকে সেটা
ইয়া করি, আমাদের ইকোনমিতে কি পলিসি হবে, আমাদের পররাষ্ট্রনীতিতে কি পলিসি হবে, আমরা জনগণকে ম্যান্ডেট দিই। জনগণ যদি আমার দিকে মোবিলাইজ হয় আমার ম্যান্ডেট অনুযায়ী, আমার ম্যানিফেস্টো অনুযায়ী, তাহলে তো আসলে এই কোনো দলের রাজনৈতিক ভয় থাকার কথা না। আমরা যেটা বিশ্বাস করি, একটা দলের মধ্যে সবচেয়ে প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে যে চাঁদাবাজি হচ্ছে, আমরা দেখেছি যে আগের ফেসিস্ট দোসররা যারা চাঁদাবাজিতে লিপ্ত ছিল বিভিন্ন জায়গায়, এখন দেখতে পাচ্ছি যে আরেকটা নতুন রাজনৈতিক যেটা এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে সেখানে অন্য আরেকটা দলের লোকজন তারা চাঁদাবাজি করছে। আমরা যেটা বিশ্বাস করি যে নির্বাচনের আগে প্রত্যেকটা দলের উচিত এই চাঁদাবাজদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, কারণ আপনি যখন নির্বাচনের আগেই যদি এরকম চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, তাহলে আপনি জনগণ আমরা কেন আপনাকে বিশ্বাস আমি করব? একটু থামাতে চাই, একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে আমি একটু শেষ করি। আমি যদি নির্বাচনের আগেই যদি আমার দলের চাঁদাবাজি বন্ধ করতে না পারি, দলের যারা সাপোর্টার আছে তাদের, তাহলে আমি নির্বাচনের পরে আমি যখন ক্ষমতায় আসবো, আমি তখন সেটা কিভাবে বন্ধ করব? কারণ তখন তো চাঁদাবাজ আরো বেশি এম্পাওয়ার ফিল করবে যে আমার পার্টি ক্ষমতায় আছে, আমি চাঁদাবাজি করতে সমস্যা কি? যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন আন্দোলনের পরিবর্তে যতক্ষণ নির্বাচন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জনগণের কাছে দেওয়া, জনগণকে আমার নিজের যে ম্যানিফেস্টো আছে সেটার মাধ্যমে জনগণকে মোবিলাইজ। আমি প্রশ্নটা আপনাকে তাহলে পরে করছি, আমি একটু আপার কাছে ফিরতে চাই। আপা, বিএনপি কি তাদের বক্তব্য অনুযায়ী জনগণের যে ভাষা সেটা কি বুঝতে পারছে এবং সেভাবে কাজ করছে কিনা বিএনপি? আমি মনে করি, আমি একদম তৃণমূলের কথা বলতে পারবো না, তবে বিএনপির টপ লিডারশিপ তিনি বুঝতে পারছেন বলে তিনি কিন্তু বারবার বলছেন, একদম শুরু থেকে যে কয়টা বক্তব্য আমি ওনার ফলো করেছি, উনি একটা কথা বারবার বলছে, আমরা কিন্তু এখন ক্ষমতায় নাই, আমরা ক্ষমতায় যাব কিনা সেটাও অনিশ্চিত। নেতাকর্মীদের সঙ্গে যখন উনি গ্রামে কানেক্টেড হন, আমি তো এলাকায় থাকি বেশিরভাগ সময়, তো আমিও গ্রামে থাকলে আমি দেখতে পাই আর কি, শুনতে পারি ওনার বক্তৃতা। উনি ওখানে কিন্তু খুব ক্লিয়ারলি গ্রামের জনগণের সহজ মন জয় মানুষ, করার কথা একদম বলেন। একদম বারবার উনি বলে যে আজকে আপনি যা করবেন, কালকে আপনি যা করবেন, তার উপর নির্ভর করবে পরশুদিন নির্বাচনে আপনি জয়লাভ করতে পারবেন কিনা। মানুষের মন জয় করে, না হলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না। এক, দুই হচ্ছে তিনি বলেছেন আমি বহিষ্কার করছি, স্থগিত করছি, এবং যদি আমি প্রমাণ সাপেক্ষে আমাকে কেউ যদি দেয় যে চাঁদাবাজি, দখলবাজি ইত্যাদি হচ্ছে, আমি দেশের প্রচলিত আইন অনুযায়ীও দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবার তো আমাদের এত কিছুর একদমই পরে শেষ সময়ে যদি চলে এসেছি তৃণমূল আমরা। না বোঝে, আর আমি আসলে দেখুন 50 বছরের একটা প্যাটার্নকে আপনি 5 মাসে বদলাবে, কতটুকু বদলাবেন? বদলানোর আওয়াজটা যে সর্বোচ্চ মহল থেকে এসছে, এটাকেই আমি সাধুবাদ জানাই। এবং যেহেতু এটা সর্বোচ্চ মহল বুঝতে পেরেছে, এবং তিনি কিন্তু একটা কথা বারবার বলছে, আমাদের সামনে কোনো বড় রাজনৈতিক দল প্রতিপক্ষ নাই বলে মনে করবেন না যে প্রতিপক্ষ নাই, আমাদের প্রতিপক্ষ আছে, এবং সেই প্রতিপক্ষের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই আমাদেরকে জয়লাভ করতে হবে। সো এত সাবধানতা এতবার বলবার পরে আমার মনে হয় যে কিছুটা হয়তো সময় লাগছে, বাট এটা অনির্দিষ্টকাল যে বিএনপি নেতাকর্মীরা বুঝতে পারবে না তা না। মিরাজ, আপনি কি মনে করেন যে বিএনপির প্রতিপক্ষ হিসেবে, বড় প্রতিপক্ষ হিসেবে কিংবা কন্টেস্টেন্ট হিসেবে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে দলটি গঠন হতে যাচ্ছে কিংবা ছাত্ররা যে দলের চিন্তা করছে সেটি হওয়া সম্ভব? আমরা বিশ্বাস করি, আমরা জাতীয় নাগরিক কমিটি যে কাজটা করার চেষ্টা করছি, যে বাংলাদেশের যে তরুণ সমাজ, যে নতুন একটা যে জেনারেশনাল শিফট আমরা বারবার বলছি, এই তরুণ সমাজকে আমরা কাছে টানার চেষ্টা করছি। এবং এই তরুণ সমাজ যদি মনে করে যে জাতীয় নাগরিক কমিটির ছায়াতলে যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে, সেই দলের নেতৃত্বে বাংলাদেশে একটা যে শহীদদের যে আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেটা বিনির্মাণ হবে, সেটার উপর ভিত্তি করে যদি জনগণ আমাদের দিকে আসে, আমরা বিশ্বাস করি যে জাতীয় নাগরিক সারা কেমন পাচ্ছেন? আমরা আসলে অনেক বেশি সাড়া পাচ্ছি সারা বাংলাদেশ থেকে। বিশেষ করে যারা তরুণ সমাজ আছে, তারা তাদের যে ভাষা এবং আমাদের জাতীয় নাগরিক কমিটির যে ভাষা, সেই ভাষার সাথে তারা একটা কানেক্টেড ফিল করতে পারছে বলেই অসংখ্য মানুষ আমাদের সাথে আসছে। আপা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট আপনাকে শুধু এতটুকু বলতে চাই যে কোনো কারণে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে দল কিংবা অন্যান্য যে ছোট দলগুলো আছে, এদের সাথে বিএনপি কোনোভাবে কি এক ধরনের নেগোসিয়েশন কিংবা একীভূত হয়ে রাজনীতি করার অবস্থা আছে কিংবা চিন্তা আছে কিনা? এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য কঠিন, আমার কাছে এর উত্তর জানা নাই। তবে আমি যেটা দেখেছি, আমরা কিন্তু একটা রেইনবো গভর্নমেন্টের কথা বলেছি, আমরা একটা জাতীয় সরকারের কথা বলেছি, এবং আজকে না, এটা বলেছি আরো 3-4 বছর আগে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে প্রথম রেইনবো নেশনের কথা বলেন, এবং তিনি বলেছিলেন যে জাতিকে যেভাবে বিভক্ত এবং দ্বিধান্বিত করা হয়েছে, যেভাবে বিদ্বেষ ঘৃণা নির্মূলের চর্চা হয়েছে, সেখানে যদি আমরা একটি ঐক্যমতে না আসতে পারি, সকল দলমতের মানুষ মিলে, বাংলাদেশ হচ্ছে আমাদের পরিচয়, বাংলাদেশ গঠন হচ্ছে আমাদের কাজ, এটাকে যদি আমরা মাথায় নিয়ে কাজ করতে না পারি, তাহলে আসলে জাতি গঠন সম্ভব হবে না। এবং এই বিভাজিত জাতিকে একত্রিত করবার জন্যই আমরা জাতীয় সরকারের কথা বিএনপি বলেছে, এবং দেখা যাক যদি বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, তারা জাতীয় সরকার কিভাবে গঠন করে সেটাও দেখবার বিষয়। একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনাদের দিক থেকে আমরা রাজনৈতিক যে এক্সিস্টিং দলগুলো আছে, বিদ্যমান দলগুলো নিয়ে আপনাদের অনেক সমালোচনা আছে, আপনাদের অনেক অভিযোগ আছে।
এই দলগুলোর সাথে মিশে কাজ করার প্রক্রিয়াটা কি হবে, কিংবা এদেরকে আপনারা কতটা ধারণ করেন? প্রথমত আমি বিশ্বাস করি যে 5ই আগস্ট যেভাবে রাজনৈতিক সবগুলো দল এবং সকল আপামর জনগণ একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার মানে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশ নামক রাষ্ট্রের ইস্যুতে সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং জাতীয় নাগরিক কমিটি তারাও বিশ্বাস করে যে ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে এবং সকল রাজনৈতিক দলের সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করতে চায়। তাহলে এই জায়গাটাতে একদমই আমরা একমত হতে পেরেছি যে আসলে রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যত আলাপই হোক না কেন, বাংলাদেশ প্রশ্নে আমরা এক। ডেফিনেটলি। এবং আমি মনে করি যে হাসিনা যেই ধারার রাজনীতি বা আওয়ামী লীগ 72 থেকে 75 এবং তারপরে 2008 থেকে 24 যেই রাজনীতির সূচনা বাংলাদেশে করেছে, যে কোনো ভিন্ন মত থাকবে না, ভিন্ন স্বর থাকবে না, কোনো আওয়াজ থাকবে না, এই রাজনীতি আমরা কেউ চাই না। সেটা ছোট দল বড় দল যাই বলেন না কেন। তো সেই নতুন দল জায়গায় আওয়ামী পুরাতন লীগের দল, ক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে তাহলে? আওয়ামী লীগের সিদ্ধান্ত আসলে জনগণকেই নিতে হবে। জনগণ যা চায় সেটাই হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। মিরাজ, আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।